যে কোনো ধনতান্ত্রিক সমাজে 500 দরিদ্রকে শোষণ করে হয়তো তৈরি হয় একজন ধনী। আর এই ধনী সম্প্রদায়ের শোষণে নিপীড়নে যখন দরিদ্র হয়ে ওঠে চোর, তখন তাকে দণ্ড দেওয়া হয়। আবার এই দরিদ্র সম্প্রদায় যখন একেবারে সোচ্চার হয়ে ওঠে, প্রতিবাদী হয়ে ওঠে এই ধনিক সম্প্রদায়ের বিরুদ্ধে, যখন যুক্তি দিয়ে বোঝাতে চায় যে সমাজের সকল দ্রব্যে তাদেরও আছে সমান অধিকার, তখন এই উচ্চ সম্প্রদায় তাদের হাতে তুলে দেয় নাশক দ্রব্য, যাতে করে নেশায় মত্ত হয়ে তারা ভুলে যায় প্রতিবাদের ভাষা, তারা ভুলে যায় তাদের অধিকারের কথা। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় সিবিএসসি ক্লাস 11 এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি বিশেষ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল। আমাদের এই বিড়াল প্রবন্ধটি সম্পূর্ণভাবে জানতে গেলে, এই বিড়াল প্রবন্ধের চরিত্রগুলোকে বুঝতে গেলে, প্রবন্ধের মধ্যে দিয়ে প্রাবন্ধিকের কথা বুঝতে গেলে বা তৎকালীন সমাজচিত্রকে পরিচ্ছন্নভাবে দেখতে গেলে এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে অবশ্যই দেখতে হবে। আমরা অবশ্যই এই যে বিড়াল প্রবন্ধ, সেই বিড়াল প্রবন্ধের মূল বিষয় তো আসবই, তার আগে সামান্য বলে নিই এই যে বিড়াল প্রবন্ধ, সেটা কমলাকান্তের দপ্তর, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত প্রবন্ধ বা বিখ্যাত রচনা, তার একটি বিশেষ অংশ। এই কমলাকান্তের দপ্তরের একেবারে ত্রয়োদশ খণ্ড সেটি কিন্তু বিড়াল। এই বিড়াল প্রবন্ধটি তোমরা তোমাদের পাঠ্য হিসাবে পাচ্ছ। আর যারা সাহিত্যপ্রেমী, সাহিত্য অনুরাগী বহু মানুষ আছেন আমার চ্যানেলের সামনে নিয়মিত বসেন, তাদের সকলকে বলবো আজকের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ হাসির ছলে, মজার ছলে পরিবেশন করেছেন, কিন্তু সেই হাসি মজার মধ্যে দিয়ে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা সামাজিক দিককে তুলে ধরেছেন মানুষের সামনে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সাহিত্য সমাজের দর্পণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিড়াল প্রবন্ধ যে কিভাবে সাহিত্য সমাজের দর্পণ হয়ে উঠেছে, তা আমরা যতক্ষণ না এই বিড়াল প্রবন্ধকে বুঝবো, বিড়াল প্রবন্ধকে জানবো, ততক্ষণ বুঝতে পারবো না। যাই হোক, এই যে বললাম কমলাকান্তের দপ্তর, সেই কমলাকান্তের দপ্তরের প্রধান চরিত্র হচ্ছে কমলাকান্ত চক্রবর্তী। এই কমলাকান্ত চক্রবর্তী কিন্তু শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত একজন মানুষ। তথাপি তিনি সরকারি চাকরি করে উঠতে পারেননি, তার বিশেষ খামখেয়ালি বা বিশেষ ভাবুক মনোবৃত্তির জন্য বলা যেতে পারে। তা সেই কমলাকান্ত তার মনের কথা যখন বিভিন্ন সময়ে বলেছেন, তার সেই কথাগুলোই যেন কমলাকান্তের দপ্তরের বিভিন্ন প্রবন্ধে আমরা লক্ষ্য করেছি। আর এই যে বিড়াল প্রবন্ধটা, যে কমলাকান্তের দপ্তর প্রকাশ হয়েছিল 1875 খ্রিস্টাব্দে, তারই একটা অংশ বললাম বিড়াল প্রবন্ধ। সেই বিড়াল প্রবন্ধে আমরা এই কমলাকান্তর সাথে একটি বিড়ালের কথোপকথন দৃশ্যকে দেখতে পাবো। তোমরা অনেকেই জানো, ছোটবেলায় তোমরা বহু নীতি কথা, উপকথার গল্প পড়েছো, যেখানে দেখে থাকবে যে বহু পশু পাখির কথোপকথনের মধ্যে দিয়ে নীতি কথা বা বহু উপদেশ তৎকালীন লেখকেরা সমাজের মানুষের কাছে পৌঁছে দিতেন। এই বিষয়টাকেই বোধহয় অবলম্বন করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিড়াল প্রবন্ধে। এখানে বিষয়টা ঠিক সেরকম নীতিকথা, উপকথার গল্পের মতো না হলেও বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুগম্ভীর একটা বিষয়, যেটা আমাদের সমাজকে কিন্তু বিশেষ একটা মেসেজ দেয়। আমাদের যে ধনতান্ত্রিক সমাজ, যেখানে ধন বৈষম্য প্রকট এবং সেই ধন বৈষম্যের কারণে দরিদ্র সম্প্রদায় সৃষ্টি হচ্ছে, সেই দরিদ্র সম্প্রদায়ের অসহায় অবস্থা, সেই দরিদ্র সম্প্রদায়ের সৃষ্টির কারণ, অথবা সেই দরিদ্র সম্প্রদায়ের দারিদ্র্যের কারণ কীভাবে তাদের বিভিন্ন অসামাজিক কার্যকলাপে নিবৃত্ত করছে, সেই সমস্ত দিকটা আমরা দেখতে পাবো এই প্রবন্ধের মধ্যে দিয়ে। প্রবন্ধের শুরুতে আমরা দেখতে পাই কমলাকান্তকে। কমলাকান্ত সম্পর্কে আরেকটু না বললেই নয়, এই কমলাকান্ত চক্রবর্তী বিশেষভাবে আফিংখোর ছিলেন এবং নসিরাম নামক কোনো এক ব্যক্তি তাকে আফিং সরবরাহ করত। আর প্রসন্ন গোয়ালিনী
তার মঙ্গলা গাভীর দুধ দুইয়ে তাকে নিত্য সেই কমলাকান্তের সেবায় নিযুক্ত থাকতো। সেই ব্যক্তি হচ্ছে আমাদের আজকের প্রধান চরিত্র কমলাকান্ত। যদিও প্রধান চরিত্র কমলাকান্তকে না বলে আমরা পজিটিভলি প্রধান চরিত্র বলতে পারি বিড়ালকে, কারণ বিড়ালের সংলাপই এই প্রবন্ধে মুখ্য বিষয়, এবং তার মধ্যে দিয়ে বিড়ালের সংলাপগুলোর মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার নিজের মনের কথাকেই কিন্তু তুলে ধরেছেন এই প্রবন্ধের মধ্যে। আমরা প্রবন্ধের শুরুতেই দেখতে পাচ্ছি যে কমলাকান্ত তার ঘরের যে তক্তপোষ মানে খাট, সেখানে হুঁকা হাতে বসে আফিংয়ের নেশায় ঝিমোচ্ছেন এবং দেওয়ালে বিভিন্ন রকম চিত্র দেখতে পাচ্ছেন, বিভিন্ন ছায়াচিত্র দেখতে পাচ্ছেন, আর সেই সঙ্গে মনে মনে ভাবছেন যে নেপোলিয়ান হয়ে তিনি যদি জন্মগ্রহণ করতেন তাহলে হয়তো ওয়াটারলুর যুদ্ধে দৈবাত তিনি জিতে যেতে পারতেন। এই প্রসঙ্গে বলে রাখি যে 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ান যে যুদ্ধে পরাজিত হয়েছিল, ওয়াটারলুর যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু ইউরোপীয় ইতিহাসের একটা বিশেষ দিককে খুলে দিয়েছিল। ইউরোপের ইতিহাসের একটা বিশেষ ঘটনা কিন্তু এই ওয়াটারলুর যুদ্ধ। এই ওয়াটারলুর যুদ্ধে ওয়েলিংটন ছিল সেনাপতি এবং তার পরিচালনায় এই যুদ্ধ জয় হয়েছিল, এবং শেষ পর্যন্ত ইউরোপের যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্র এই ওয়েলিংটনকে ডিউক উপাধি প্রদান করেছিল। এই ঘটনাটা অবলম্বন করে কিন্তু এই যে প্রাবন্ধিক রচনা করেছেন সেটার সূচনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত এসব ভাবছে, এমন সময় তার কানে এলো মেয়াও। সে প্রথমে দেখতে পেল যে একটা মানে নেশাগ্রস্ত চোখে যে একটা বিড়াল। সে প্রথমে ভাবলো হয়তো বা ওয়েলিংটন মরে গিয়ে বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার সামনে হাজির হয়েছে আফিং ভিক্ষা করার জন্য। সে মনে মনে নিজেকে গুছিয়ে নিল এবং ভাবলো যে সে বিড়ালকে বলবে, না, ডিউক উপাধি পেয়ে তুমি যথেষ্ট পেয়েছ, নতুন করে তোমাকে আর কিছু উপহার বা উপঢৌকন দেওয়া সম্ভব নয়। কিন্তু এরপরে সে দুটি চোখ ভালোভাবে উন্মিলিত করে দেখতে পেল যে না, একটি বিড়াল, একটি মার্জার তার সামনে উপস্থিত হয়ে আছে, এবং সে প্রসন্ন গোয়ালিনীর রেখে যাওয়া দুধ, অর্থাৎ যেটা কমলাকান্তের জন্য নির্দিষ্ট ছিল, সেই দুধটা আরামের সঙ্গে মানে পান করেছে। উদরস্থ করে সে ডাক দিচ্ছে মেয়াও। কমলাকান্তের মনে হলো সে বিড়াল বুঝি তাকে বলছে, তোমার দুধ তো আমি পান করলাম, এখন তুমি করবে কি? কমলাকান্ত কিন্তু বিশেষ নীতিসম্মত এই পরিচয় আমরা প্রথমেই পাই। তার মনে হয়েছে যে এই দুধ মঙ্গলা গাভীর এবং দুয়েছে প্রসন্ন গোয়ালিনী, তাহলে এই দুধটা কখনোই তার হতে পারে না। কাজেই এই দুধে কমলাকান্তের যে অধিকার, ওই বিড়ালেরও সমান অধিকার আছে। এই যে একটা বক্তব্য, প্রথমে সমাজের সমস্ত কিছুতে দরিদ্র এবং ধনী সম্প্রদায়ের যে সমান অধিকার, সেটা কিন্তু প্রাবন্ধিক আমাদের সামনে প্রথমেই তুলে ধরলেন কমলাকান্তের বক্তব্যের মধ্যে দিয়ে। কিন্তু তারপরেই দেখা যাবে এই কমলাকান্ত কিন্তু নিজের পৌরুষ জাহির করার জন্য একটা লাঠি হাতে সেই বিড়ালের পেছনে ধাবমান হচ্ছে। এই স্থানে কমলাকান্ত মনে করছে যে সে যদি নিজের পৌরুষ প্রকাশ না করে, তাহলে ওই মার্জার বা ওই বিড়াল তার সম্প্রদায়ভুক্ত পশুদের কাছে গিয়ে তার নিন্দা করবে এবং তার পৌরুষের যে স্খলন সেটা ব্যাখ্যা করবে। আর আমাদের সমাজের নিয়ম হচ্ছে বিড়াল যদি দুধ খেতে আসে তাকে লাঠি নিয়ে তাড়াতে হয়। এই যে বক্তব্য, সেখানেও কিন্তু একটা বিশেষ বিষয় আমাদের প্রাবন্ধিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে তৎকালীন সমাজের বেশিরভাগ মানুষ একটা বিশেষ স্রোতের মধ্যে বয়ে চলত। সেই সময় সমাজ যেভাবে চলতো, তাতে করে যেটা নিয়ম, সেই নিয়মের মধ্যে, নিয়মের গণ্ডির মধ্যে চলতে হবে, এছাড়া অন্যদিকে যাওয়া যাবে না। এই বিষয়ের যে বিরোধী ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটা আমরা এই অংশটা পড়ে বুঝতে পারছি। কমলাকান্ত লাঠি হাতে বিড়ালের দিকে ধাবমান হচ্ছে, কিন্তু বিড়াল কমলাকান্তকে চিনত। সে ভয় না পেয়ে হাই তুলে আবার বলে মেয়াও। কমলাকান্ত বিড়ালের ভাষা বুঝতে পারে এবং সে হুঁকা হাতে আবার তার যথাস্থানে এসে বসে। এরপর দেখা যায় বিড়াল কমলাকান্তকে বেশ কিছু কথা বলছে। সে প্রথমেই বলে যে তোমাদের মনুষ্য সমাজে যে বিদ্যালয়গুলো আছে, সেই বিদ্যালয়গুলোর দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে নীতির যে জ্ঞান, নীতিসম্মত বা ধর্ম সম্পর্কে যে জ্ঞান, সেই সম্পর্কে জ্ঞানটা তোমাদের এই চতুষ্পেয় জন্তুর কাছ থেকেই নিতে হবে। এই যে কথাটা, এখানেও কিন্তু তৎকালীন বিদ্যালয়গুলো সম্পর্কে বঙ্কিমচন্দ্রের যে আস্থার অভাব, সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৎকালীন সমাজে
ওই বিদ্যালয়গুলো বিশেষ বিশেষ দেশ বিদেশের যে ঘটনা সম্বলিত ইতিহাস ভূগোল পড়া তো ঠিক কথা, কিন্তু মনুষ্য ধর্ম শেখানোর দিকে একেবারে তাদের নজর ছিল না, যে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে কমলাকান্তের বিড়াল চরিত্র। তা যাই হোক, বিড়াল চরিত্র তখন কমলাকান্তকে বলতে শুরু করলো যে তোমরা মারপিট করছো কেন? এই যে সমাজের দুধের অধিকার, সেই দুধের অধিকার তো প্রত্যেকের আছে। আমি দুধ খেয়েছি, আমার খিদে পেয়েছে তাই, কিন্তু যখন সমাজের ধনী প্রচুর ধন সম্পত্তি থাকা সত্ত্বেও বিড়ালকে বলবো না, দরিদ্রকে কিছু দেয় না, মানে যাদের আছে প্রচুর আছে তারা প্রচুর থাকা সত্ত্বেও দিয়ে দিচ্ছে না, মানে অতিরিক্ত অংশটা দিয়ে দিচ্ছে না, তখন আর কি করার আছে দরিদ্রের? ছিনিয়ে খাওয়া ছাড়া। তা আমি একজন বিড়াল, আমি দেখো প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াই, আমাকে কেউ তো ডেকে মাছের কাঁটাটা বা অভুক্ত বিশেষ সেগুলো আমাকে দেয় না, তারা নর্দমায় ফেলে দেয়, নষ্ট করে, এটাই তাদের প্রবৃত্তি। আর তোমরা দেখো, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। তোমরাও সেই জন্য যে দরিদ্র তাকে দান করো না, অথচ যদি তোমাদের সামনে হঠাৎ ন্যায়রত্ন তর্কালঙ্কার কোনো মহাশয় আসেন এবং তোমাদের খাদ্যটি খেয়ে যান, তখন তোমরা কিন্তু যত্ন করে তাদের খাওয়াও এবং বলো আর কিছু দেব। এই যে বিষয়টা, সেটা কিন্তু বঙ্কিমচন্দ্রের মনে হয়েছে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। অর্থাৎ মানুষ চিরদিন যার আছে তাকেই বেশি তোষামত করে, বা তৎকালীন সমাজের যে চিত্র, সেই চিত্রটাই তিনি তুলে ধরছেন। সেই সঙ্গে বিড়াল কিন্তু আরও বেশ কিছু দার্শনিক তথ্য তুলে ধরেছে কমলাকান্তের সামনে, বিশেষ যুক্তি তার আছে। সে বলছে, এই যে তোমরা চোর চোর বলে চিৎকার করছো, আমি চুরি করে দুধ খেয়েছি সেটা তোমরা দেখছো, কিন্তু ভাবো তো একবার, এই সমাজে এমন অনেক ধনী ব্যক্তি আছে যারা কিন্তু চোর অপেক্ষা অধার্মিক হয়। তাদের কাছে অনেক সম্পত্তি আছে, তাদের কাছে অনেক খাদ্য আছে, তবু তারা দরিদ্রকে দিচ্ছে না, বা আমার মতো বিড়ালকে কিন্তু দিচ্ছে না। কাজেই চোর চুরি করে, সেটা কিন্তু চোরের অধর্ম নয়, কৃপণ ধনীর অধর্ম। এবং চোরের যদি দণ্ড হয় তাহলে কৃপণ ধনীরও দণ্ড হওয়া উচিত, কারণ চোর দোষী বটে, কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী, কারণ তার জন্যই এই চোর প্রবৃত্তিতে, চৌর্য প্রবৃত্তিতে নিযুক্ত হচ্ছে। সে কি করবে? তার কাছে কিছু নেই, বাধ্য হয়ে সে চুরি করে খাচ্ছে। এই সমস্ত যুক্তি সে তুলে ধরতে চাইছে। আমরা দেখছি কার কাছে না, কমলাকান্তের কাছে। সে আরও বলছে যে সে আরও বলতে চায় যে ওই যে বললাম ন্যায়রত্ন বা তর্কালঙ্কার মশাই আসলে তোমরা এমনটা করো। এরপরে বিড়াল বলছে যে তোমাদের সমাজে দেখা যাবে যে শতরঞ্জ খেলোয়াড়কে যেমন রাজা খুব প্রিয় মনে করে, অথবা বৃদ্ধ কোনো পুরুষের যখন তরুণী ভার্যা থাকে, অর্থাৎ তরুণী স্ত্রী থাকে, তখন সেই তরুণী যখন আদর করে কোনো বিড়ালকে পোষ্য হিসেবে তার কোলের মধ্যে রেখে দেয়, তখন তার কদর কিন্তু সমাজে অত্যন্ত বেশি। চেয়ে দেখো তার রূপ কত খুলেছে, তার যে গায়ের লোম সেগুলো খুব পুষ্ট, তার লেজও একেবারে পরিপুষ্ট হয়ে সুডৌল হয়ে উঠেছে। কিন্তু আমাদের দিকে তাকিয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, পাঁচিলে পাঁচিলে ম্যাও ম্যাও করে আমি মানে খিদের জ্বালায় ঘুরে বেড়াই, কিন্তু কেউ আমাকে সামান্য মানে কাঁটাটুকুও দেয় না। কিন্তু তোমাদের সমাজের যে স্বর, দধি, মাছ, মাংস সমস্ত কিছুতে তো আমার সমান অধিকার। অতএব দরিদ্র এবং ধনীর যে সমাজের সমান অধিকার, সে কথাই কিন্তু বিড়াল বলতে চাইছে। এবং সে বলছে যে দরিদ্র সমাজের দিকে তাকিয়ে দেখো, সে কেমন অপরিপুষ্ট, পুষ্টির অভাবে তার কঙ্কালসার চেহারা। সে বলছে আমি যখন পাঁচিলে পাঁচিলে ম্যাও ম্যাও করে বেড়াই, আমাকে খেতে দেয় না। আমার চেহারার দিকে তাকিয়ে দেখো, আমার হাড় বেরিয়ে গেছে, আমার গায়ের লোমগুলো যেন উঠে গেছে প্রায়, আমার লেজ ঝুলে গেছে, আমার দাঁত বেরিয়ে গেছে, কাজে একটা কঙ্কালসার চেহারা আমার। কিন্তু এই কঙ্কালসার চেহারা কেন হবে না? কারণ আমি অভুক্ত, আমাকে খেতে দেওয়া হচ্ছে না। এরপরে বিড়াল বলে, যদি এইরকম একটা বিড়ালের প্রতি তুমি দরদ প্রকাশ করো, অর্থাৎ দরিদ্র সম্প্রদায়ের প্রতি ধনী যদি দরদ প্রকাশ করে, তাহলে তোমাদের কি আসবে যাবে? কিছুই তো আসবে যাবে না। আসলে তোমাদের স্বভাবটাই নেই, তোমরা সর্বদা ওই সমাজের উচ্চ প্রতিদের বা ধনিক সম্প্রদায়ের মানুষদের কিন্তু তোষণ করো। আর এই যে শতরঞ্জ খেলোয়াড় কিংবা বৃদ্ধস্ব তরুণী ভার্যা যে কথাটা আমরা বলি, যে অতি বৃদ্ধপতির এক তরুণী স্ত্রী, সে কথাটাও কিন্তু এখানে তুলে ধরলেন কমলাকান্ত। এর মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি তৎকালীন সমাজে
যে ধনী সম্প্রদায়ের মানুষরা তারা বৃদ্ধ বয়সে কেমন তরুণী স্ত্রী নিয়ে সুখে দিন যাপন করতেন এবং তাদের বহু বিলাসিতায় বহু সম্পদ ব্যয় হয়ে যেত। এবং মানে বিভিন্ন রাজা জমিদার যারা ছিলেন তারা মোসাহেব পুষতেন এবং তাদের নিজেদের গুণগান তাদের মুখে বারবার শোনার জন্যই তারা হয়তো সভায় তাদের সভাকবি রাখতেন। আর যত সাধারণ ধনী সম্প্রদায় ছিল তারা রাজারাজদেরই জয়গান করতেন, তাদের মোসাহেবগিরি করতেন। তারা কখনোই দরিদ্র সম্প্রদায়ের দিকে ফিরে দেখতেন না এবং তাদের কথা কখনো ভাবতেন না। এই কারণেই বিড়াল বলেছে, তোমরা যদি আমাদের খেতে না দাও তাহলে আমি চুরি করব, তোমাদের অনেক আছে তাহলে তোমরা দেবে না কেন? এই বিড়াল প্রবন্ধেই কিন্তু উঠে এসেছে আমার প্রথম কথাগুলো, যেটা আমি ভিডিওর শুরুতে তোমাদের বললাম। এখানে বিড়াল বলছে যে 500 দরিদ্রকে শোষণ করে একজন ধনী তৈরি হয় এবং তার প্রচুর ধন আছে, তাতে তার কোনো আপত্তি নেই। কিন্তু তার যখন অপর্যাপ্ত আছে, যেটা তার প্রয়োজনে লাগছে না, সেটা যখন আছে সেটা সে দরিদ্রকে বিলিয়ে দিচ্ছে না কেন? এটা তো তার অপরাধ। সে যদি না দেয় তাহলে চোর চুরি করবে। এই সব কথা যখন সে বারবার বলছে তখন কমলাকান্ত বিড়ালকে একেবারে চুপ করালো। তাকে বলল, তুমি থামো, তুমি বড্ড সোশিয়ালিস্টিক মানুষের মতো কথা বলছো। সোশিয়ালিস্টিক কি? সমাজতন্ত্রবাদী। এই বিড়াল হঠাৎ করে সমাজতন্ত্রবাদী হয়ে উঠেছে। সে এমন সব কথা বলছে যাতে একেবারে সমাজে বিপত্তি বেঁধে যেতে পারে, সমাজে একটা অসন্তোষ তৈরি হতে পারে। তাই সে বলছে, এই কথাগুলো তুমি বলো না, তুমি বোঝার চেষ্টা করো যে যে ধনী সে যদি অতিরিক্ত ধন সঞ্চয় না করে তাহলে সে সেই মানে উপার্জন না করে তাহলে সে সেই ধনটা সঞ্চয় করবে কি করে? আর তার সঞ্চিত ধন যদি লুট করে নিয়ে যায় দরিদ্র সম্প্রদায়ের চোরেরা, তাহলে ধন সঞ্চয় কি করে সমাজের হবে? অর্থাৎ সমাজের ধন বৃদ্ধি কখনোই হবে না। এই যুক্তি শুনে বিড়াল বলে, সমাজের ধন বৃদ্ধিতে দরিদ্রের কি? দরিদ্রের কি কোনো উপকার হয়? সমাজের যখন ধন বৃদ্ধি হয় না তো। কমলাকান্ত তখন তাকে আরও বুঝিয়ে বলে, সমাজের যদি ধন বৃদ্ধি না হয়, সমাজের যদি অর্থনীতি উন্নতি না হয়, তাহলে সমাজ সামনের দিকে এগোবে না, সমাজের উন্নতি হবে না। সে কথা শুনে বিড়াল বলে, সমাজের উন্নতিতেই বা দরিদ্রের কি? দরিদ্র যদি খেতে না পায় তাহলে ধন সঞ্চয়ে তার কি যায় আসে? বা সমাজের বিবর্তনে বা সমাজের উন্নতিতেই বা তার কি যায় আসে? এই যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি বিড়াল এবং কমলাকান্তের যে তার্কিক মানে তর্ক বিতর্ক, এর মধ্যে থেকে কিন্তু সম্পূর্ণভাবে ধনী এবং দরিদ্রের যে কথোপকথন সেটাই কিন্তু তুলে ধরতে চাইছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজের একজন ধনিক সম্প্রদায়ের মানুষ হওয়া সত্ত্বেও তৎকালীন সমাজের দরিদ্র সম্প্রদায়ের পাশে দাঁড়াতে চেয়েছেন তার এই বিড়াল প্রবন্ধের মধ্যে দিয়ে। তিনি বিড়াল প্রবন্ধের মধ্যে ধনের যে অসাম্য সেটাকে প্রকটভাবে তুলে ধরেছেন এবং একেবারে যাকে বলে ব্যঙ্গ করেছেন আমাদের তৎকালীন সমাজ ব্যবস্থার প্রতি। এই সময় আমরা দেখছি যে বিড়াল একসময় কমলাকান্তকে একথাও বলেছে যে কালো চামড়া বলে আমাদের ঘৃণা করো না, পৃথিবীর ধন সম্পদে আমাদেরও কিন্তু অধিকার আছে। এই যে কথাটা, এ কথা কিন্তু প্রমাণ করে তৎকালীন বিদেশি শাসনকে। সেই সময় ভারতবর্ষ শাসিত হচ্ছিল ইউরোপীয় সমাজের দ্বারা, মানে ব্রিটিশ সম্প্রদায়ের দ্বারা। এবং ব্রিটিশ সম্প্রদায়ের যে মানুষরা তারা আমাদের কালা আদমি বলতো ভারতবাসীকে, এবং তারা ঘৃণার চোখে দেখতো এই দরিদ্র কালো মানুষগুলোকে। সেই জন্যই বিড়ালের মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছেন। তিনি বলেছেন যে তোমরা ঘৃণা করো না, সমাজের সকল বিষয়ে কিন্তু আমরা দরিদ্র মানুষ, আমরাও সমাজের অঙ্গ, আমাদেরও কিন্তু সমাজে অধিকার আছে। তোমরা সমাজের কলাটা মূলটা ভালোটা বেশি করে খাও, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদেরও কিছু দাও। যদি আমরা কিছু না পাই তাহলে কিন্তু আমরা অবশ্যই চুরি করব, আমাদের তখন রুখতে পারবে না। তখন কমলাকান্ত তাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই যখন বিড়াল কিছু বুঝবে না, সে বিশেষভাবে ন্যায়সম্মত যুক্তিতে মেতে উঠেছে, তখন কমলাকান্ত বুঝতে পারে যে এই বিশেষ তার্কিক এবং ন্যায়সম্মত যুক্তি দিয়ে সে কথা বলছে, কাজে তার সাথে পেরে ওঠা সম্ভব নয়। তখন সে একটু অন্য পন্থা নেয়। এই স্থানে আমরা দেখি প্রবন্ধের মধ্যে কমলাকান্তের সংলাপের মধ্যে দিয়ে আমাদের সামনে প্রাবন্ধিক বলছেন যে যখন যুক্তির ক্ষেত্রে পেরে ওঠা না যায় তখন বিজ্ঞ ব্যক্তি ধর্মের কথা শোনায়।
এখানেও কিন্তু তৎকালীন সমাজের একটা বিশেষ দিক আমাদের সামনে উঠে এলো। ওই যে বলেছিলাম সমাজের উচ্চতলায় ন্যায়রত্ন বা তর্কালঙ্কার মহাশয়দের কথা বলল বিড়াল। আসলে তৎকালীন সমাজটা পরিচালিত হচ্ছিল এক উচ্চ সম্প্রদায়ের সংস্কৃত পণ্ডিত বা ব্রাহ্মণ সম্প্রদায়ের দ্বারা, যারা কিন্তু নিজের আখের গোছাবার জন্য, নিজেদের ভালো করার জন্য, নিজেরা সমাজে পরিপুষ্ট থাকার জন্য তাদের নিয়মকানুনগুলো দরিদ্রের মাথায় জোর করে চাপিয়ে দিত এবং তাদের কথায় পরিচালিত হতো গোটা সমাজ। এবং সে কথাই কিন্তু এখানে আমরা এই বিড়ালের কথার মধ্যে থেকে বুঝতে পারছি বঙ্কিমচন্দ্র আমাদের সামনে তুলে ধরতে চাইছেন। এবং এই যে বললেন যে বিজ্ঞ ব্যক্তিরা ধর্মের কথা শোনায়, এক্ষেত্রেও কমলাকান্ত ওই বিড়ালকে ধর্মের কথা শোনাতে চাইল। সে বলল, তুমি এইসব কথা বলো না, এইসব কথা বিশেষ নীতি বিরুদ্ধ। তুমি বরঞ্চ ধর্ম আহরণে বা ধর্ম জ্ঞান লাভে মন দাও। তোমাকে আমি এই কাজে সাহায্য করতে পারি, পার্কের বই বা বিভিন্ন ইংরেজি বই তোমাকে দিতে পারি। তুমি যদি চাও কমলাকান্তের দপ্তরটাও পড়তে পারো, তাহলে তোমার বিশেষ ধর্মজ্ঞান হবে, কিন্তু এসব কথা বলো না। আর তোমার যদি বিশেষ খিদে পায় তাহলে পরে এসো, সন্ধ্যের সময় প্রসন্ন গোয়ালিনী কিছু ছানা দেবে, সেই ছানা দুজনে ভাগ করে খাবো। এই যে ভাগ করে খাবো এই কথা কমলাকান্তের মধ্যে দিয়ে, প্রথমেই বলেছিলাম কমলাকান্ত কিন্তু নীতি বিরুদ্ধ নয়, সে বোঝে যে সমাজের সমস্ত কিছুতে দরিদ্র এবং ধনীর সমান অধিকার। এই কথাটা কিন্তু কমলাকান্ত বলেছে সেই দুধ প্রসঙ্গে। আবার শেষেও আমরা দেখছি ভাগ করে খাবো, এ কথাও কিন্তু কমলাকান্ত বলল। অতএব সমাজে ধনী দরিদ্রর ভাগ করে নেওয়ার যে প্রক্রিয়া প্রকাশ হওয়া উচিত এবং দরিদ্র সম্প্রদায়ের প্রতিবাদী হয়ে উঠলে ধনী সম্প্রদায় বা উচ্চতলার মানুষ সেই সত্যটা বুঝতে পারবে, এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন পাঠক সম্প্রদায়কে। এবং তিনি দরিদ্র সম্প্রদায়কে প্রতিবাদী হওয়ার যে নির্দেশ, সেটাও কিন্তু দিতে চাইছেন সাংকেতিকভাবে। যাই হোক, এরপরে দেখা যাচ্ছে কমলাকান্ত যখন বিড়ালকে বলছে ছানা খেতে আসার কথা, সেই সঙ্গে সে একথাও বলছে যদি তাতেও তার খিদে পায় এরপরেও, তখন সে পরে অন্য সময় আসতে পারে, সে আফিং দেবে। আফিংয়ের কথায় বিড়াল বলে যে আফিংয়ে তার কোনো প্রয়োজন নেই। আর একথাও কমলাকান্ত বলে আর কোথাও যেন সে হাঁড়ি খেতে না যায়। বিড়াল তখন বলে, হাঁড়ি খাওয়ার কথা আমি এখন এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আমি আফিংয়ে আমার কোনো রুচি নেই। তা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি উচ্চতলার মানুষগুলো যখনই দেখতে পাচ্ছে যে প্রতিবাদী হয়ে উঠছে দরিদ্র সম্প্রদায়, তখন তাদের নেশাগ্রস্ত করার কথা তাদের মাথায় আসে। তখন তারা তাদের হাতে নেশার দ্রব্য তুলে দিতে চায় এবং তারা চায় যে সমাজের বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান, নেশা, এইসবের মধ্যে দিয়ে মানুষগুলো মেতে থাকুক এবং এই মেতে থাকার মধ্যে দিয়ে তারা নিজের প্রয়োজন, নিজের দাবি, নিজের অধিকার এই সমস্ত কিছু ভুলে যাক। এখানে আমরা আর একটা বিষয়ও দেখতে পাই, যখন কমলাকান্ত বিড়ালকে বোঝাচ্ছে যে সমাজে ধন সম্পদের বিশেষ প্রয়োজন আছে, ধনীর প্রয়োজন আছে, তখন বিড়াল কিন্তু আর একটা কথাও বলেছে। সে বলেছে, বেশ তোমার কথা মেনে নিলাম, চোর যদি চুরি করে তাকে বিশেষ দণ্ড হিসাবে ফাঁসি দেওয়া হোক। এবং একটা কথা তুমি মাথায় রেখো, যে বিচারক চোরকে ফাঁসি দেবে সে যেন আগে এই ফাঁসিটা দেওয়ার যে হুকুম, তার আগে 3 দিন উপবাসে থাকে। সে যদি এই 3 দিন উপবাসে থাকার সময় চুরি করে না খেয়েছে, তাহলে সে নির্দ্বিধায় ফাঁসি দিতে পারে চোরকে, তাহলে তার কিছু বলার নেই, অর্থাৎ বিড়ালের কিছু বলার নেই। এবং সেই প্রসঙ্গে কমলাকান্তকে একথাও বলে যে তুমিও কিন্তু এই ঘটনার পর, মানে এই যে কথোপকথন আমাদের হচ্ছে, তারপর 3 দিবস উপবাস করো। এরপরে তুমি যদি নসিরামের ভাণ্ডারে হানা না দিয়েছ, তাহলে তোমাকে আমি কি বলবো, অর্থাৎ তোমার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না। অতএব আসলে ধনী মানুষ এই যে চোর চোর করে কথা বলছে, চোর দরিদ্র সম্প্রদায়কে চোর বলছে, দরিদ্র সম্প্রদায়ের প্রতি ঘৃণা পোষণ করছে, তাদের এসব করার আগে দরিদ্রের সমকক্ষ হতে হবে, তবে তারা দরিদ্রদের দোষারোপ করবে। এ কথাই কিন্তু তুলে ধরতে চেয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আসলে সম্পূর্ণভাবে একটা হাসি মজার ছলে সমাজের একটা গুরুত্বপূর্ণ ধনবৈষম্যের দিককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমাদের প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এই প্রবন্ধের মধ্যে দিয়ে কিন্তু ধনীর প্রকৃতি বুঝতে পারছি,
দরিদ্রের যে দারিদ্র্যের অবস্থা সেটা বুঝতে পাচ্ছি, সেই সঙ্গে বুঝতে পাচ্ছি কিভাবে দরিদ্র শ্রেণীর সৃষ্টি হচ্ছে, কিভাবে ধনিক সম্প্রদায়ের সৃষ্টি হচ্ছে। আবার বুঝতে পাচ্ছি দরিদ্র সম্প্রদায়কে কিভাবে মাথা চেপে নিচের দিকে নামিয়ে রাখা হয়, সে কথাটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠছে। এবং সেই সঙ্গে আমাদের সমাজের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের যে কারণ, সেটাও কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে উঠছে। কাজে আজকের যে সমাজ ব্যবস্থা বা আজকের যে রাজনৈতিক সামাজিক পরিস্থিতি, তার দিকে তাকিয়েও কিন্তু আমরা এই বিড়াল প্রবন্ধ আজকের সমাজে খুব গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই জোর গলায় বলতে পারি। তাহলে চলো, যদি আমাদের আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, ভিডিওকে শেয়ার করবে এবং আমাদের সমস্ত নোটিফিকেশানস সঠিক সময়ে পাওয়ার জন্য, আমাদের পরিবারকে সমৃদ্ধ করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।